স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি নীলিমা জাহান। আর জানাবো খবরের বিস্তারিত। বিনা পয়সায় গুলশানে ফ্ল্যাট নিয়ে এবার দুর্নীতি মামলায় ফাঁসলেন মন্ত্রিত্ব হারানো ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। দুদক বলছে অবৈধ সুবিধা নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নিয়েছেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় টিউলিপ ছাড়াও রাজুকের 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তবে ফ্ল্যাটটি পেতে কানাকুড়িও খরচ হয়নি তার। এই ভবন ও প্লট জুড়ে রয়েছে অভিনব নানা জালিয়াতি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সালে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2000 সালে টিউলিপ সিদ্দিক খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেন রাজুকের। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায় এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। অনুসন্ধানের সত্যতা পাওয়ায় টিউলিপ সিদ্দিক এবং সাবেক রাজুক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন ও শাহ খসরুজ্জামানকে আসামি করে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, না হলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। এদিকে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দিতে 28 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আদালতের হাজতখানায় আসামিদের হামলার শিকার হলেন বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক। মেয়ের অভিযোগ, তার আহত বাবাকে চিকিৎসা না দিয়েই কারাগারে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পাবনায় এজলাসে শুনানির সময় পুলিশ সদস্যকে মারধর করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন অভিযোগে 12 মামলার আসামি আবু সুফিয়ান শফিক। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 18 ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন শফিক দম্পতি। মামলার শুনানির জন্য মঙ্গলবার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শফিককে। শুনানির পর রাখা হয় হাজতখানায়। দুপুর 1:45টার দিকে তাকে মারধর করে অন্য মামলার 4 আসামি। ঘটনার পর শফিককে আবারও বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মেয়ে টুনির অভিযোগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও চিকিৎসা দেওয়া হয়নি তার বাবাকে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করা হবে। সংক্রান্তে আমাদের তদন্ত চলছে, আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে পারবো। এরপর কার এখানে সম্পৃক্ততা রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এর আগে 20 ডিসেম্বর রাতে আদালতে নেয়ার সময় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা শফিক ও তার স্ত্রী লিপি খাতুনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এদিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতার একটি মামলায় শুনানির সময় ভিডিও করছিল তারা। নিষেধ করায় পুলিশ সদস্যকে মারধর করে তারা। পুলিশ সদস্য শাহ আলমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বাড়ল 14 টাকা, আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে 12 টাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় বাড়ানো হলো দাম। এক ধাক্কায় লিটারে 14 টাকা দাম বাড়ানোয় অসন্তুষ্ট ভোক্তারা। গেল বছরের ডিসেম্বর থেকেই দেশের বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট।
সে সময় মিল মালিকরা দাম বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি সরকার, যার ধারাবাহিকতায় রমজান জুড়েই ছিল নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সংকট। আমদানিকারকদের দাবির মুখে মঙ্গলবার ভোজ্য তেল, সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দর 157 টাকা থেকে লিটারে 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে 31শে মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা 15% ভ্যাট 5% নামিয়ে আনে সরকার। এপ্রিল থেকে আবারও 15% ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে। এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও। ক্রয় ক্ষমতার বাইরে গেছে এটা আমার মনে হয় আগে যে রেটে ছিল ওই রেটের টাকাটা উচিত ছিল। ক্রেতারা বলবে যে আমাদের কাছে আগের কিনে ছিল 837 টাকা, বাড়াইছেন যখন তখন চটকে বাড়িয়ে দিলেন কেন? কোম্পানি বলবে যে 10 টাকা লাভ করো, স্টেট বলবে যে 1 টাকা লাভ করো। এর আগে 9 ডিসেম্বর বোতলজাত তেলের দাম 175 টাকা আর খোলা তেল 157 টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজারে সে দামে চাহিদা মতো তেলের সরবরাহ না করার অভিযোগ ছিল বরাবরই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিনা মেঘের বজ্রপাতে নেত্রকোনা ও সুনামগঞ্জে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। স্থানীয়রা বলছে ঘটনার সময় বৃষ্টি ছিল না, মেঘলা আকাশ থেকে হঠাৎ করেই বজ্রপাতে হতাহত হন তারা। নেত্রকোনার খালিয়াজুড়ির পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের। নিহতরা হলেন রসুলপুর গ্রামের নিজামুদ্দিন, কৃষ্ণপুর গ্রামের কবির হোসেন ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার। স্থানীয়রা জানান সন্ধ্যার আগে তাদের কেউ হাওড়ে গরু আনতে গিয়েছিলেন, কেউ ধান কেটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই বজ্রপাত হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই মারা যান 3 জন। অন্যদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও ছাতকে বজ্রপাতে মারা গেছেন 2 জন। বিকেলে শান্তিগঞ্জের নাওগাঁও গ্রামে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন দেলোয়ার হোসেন। আর হায়দরপুর গ্রামের আমির উদ্দিন বাড়ির পাশে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। মিয়ানমারে 2 বছরের দুঃসহ বন্দি জীবন কাটিয়ে 2 বছর পর দেশে ফিরেছেন 20 বাংলাদেশি। পরিবারের সদস্যদের কাছে ফিরতে পেরে আপ্লুত তারা। এদিকে তাদেরকে প্রতিবেশী দেশে পাচারের পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে 20 বাংলাদেশিকে একে একে নামানো হয় বাস থেকে। 2 বছর পর মা, বাবা ও পরিবারের সদস্যদের কাছে পেয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা গাড়ি চালক। এদের অনেকেরই বাড়ি কক্সবাজারের উখিয়ায়। সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। আমাকে বলছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। 1 ঘন্টা পর আমাকে ফোন দিয়েছে, বলে আমি তো মালয়েশিয়া যাওয়ার জন্য এখানে চলে আসছি। আমাদের অনেক 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 খেপি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। নৌবাহিনীর সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে সহযোগিতা রাখে। উন্নত জীবনের কথা বলে ফাঁদে ফেলে তাদের পাচার করা হয় মিয়ানমারে। সেখানে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। এতদিন পর তাদের ফিরে পেয়ে খুশি স্বজনরাও। 2 বছর পর এসে মা বাবাকে দেখে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। ইনানি আছে যে ওখানে ঘুরতে গেছিলাম, ওখানে আমাদেরকে কয়েকটা লোক এসে আমাদেরকে মোবাইল নিয়ে ফেলছে, মানিব্যাগ নিয়ে ফেলছে। আমাদেরকে দালালকে বিক্রি করে দিয়েছে। 1 লাখ টাকা দাও, আর না হলে তোমাকে মারবো অনেক। ফেরত আসার পর চট্টগ্রাম জেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আপনারা যে যে জেলা থেকে গেছেন বা যে যে উপজেলা থেকে গেছেন, আপনারা স্থানীয় যে প্রশাসন আছে তাদের মাধ্যমে আপনারা ওই প্রতারকের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করতে পারেন অথবা লিখিত অভিযোগ করতে পারেন।
আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সহযোগিতার জন্য আমরা আপনাদের পাশে থাকব। সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় কূটনৈতিকভাবে প্রতিবেশী দেশকে ইতিবাচক বার্তা দিয়েছে। আর এর ফলে 2 বছর আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্মত হয় মিয়ানমার, এমনটাই বলছে নৌবাহিনী। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। 20 জনের সঙ্গে দেশে ফিরেছেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দল ও 120 টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন 46তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে আসা বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন তারা। মঙ্গলবার বেলা 12:30টার দিকে শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন পরীক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে বিক্ষোভকারীদের 7 জনের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলেও দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরীক্ষার্থীরা। সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন পরীক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। বুধবার প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে বৈঠকের আশ্বাস আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা। গাইবান্ধা 2 আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে ডিবি। রাতে নগরীর ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 2টি মামলা আছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদরের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। তাকে রাতেই গাইবান্ধায় একটি বিশেষ টিমের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। রাজধানীর মিরপুরের রূপনগরে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতা এসআই টুটুলের নেতৃত্বে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে মিরপুর 10 নম্বরের স্বাধীনতা চত্বরে সমাবেশে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন রূপনগর আবাসিক এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। মামলা করা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে এমন অভিযোগও করেন এনসিপির নেতাকর্মীরা। ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। দুপুর 12টার দিকে উপজেলার 0 পয়েন্টে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে গত 4 মাস ধরে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি দাগনভূঞা কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে আবারও 2 পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও 4 জনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই উপজেলার সাদেকপুর ইউনিয়নে মৌটুপি গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান সাফায়েতুল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে আগেও সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর সহ হতাহতের ঘটনা ঘটছিল। এর জেরেই মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র, দা, লাঠি, বল্লম নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আগামী মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে আর ভোটার তালিকা চূড়ান্ত হবে মে মাসের মাঝামাঝি। এতে বলা হয়, চলতি বছরের শুরুতে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য গত ডিসেম্বর থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক হয়েছে ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও। সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশ করেছে প্রশাসন। ফরিদপুরের কানাইপুরে জুট ফাইবার্স ও চট্টগ্রামের তামাকমুন্ডি লেনের জুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে ফরিদপুরের কানাইপুরে ফরিদপুর জুট ফাইবার্সে আগুন লেগে প্রায় 220 টন সুতা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল 3টার দিকে পাটকলের ভেতরে আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তেই তা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে রাতে চট্টগ্রামের তামাকমুন্ডি লেনে জুতার গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নির্বাপন করা যায়নি। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। স্বাগত বক্তব্যে বিইউএফটির রেজিস্ট্রার রফিকুজ্জামান শিক্ষার্থীদের একাডেমিক জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদ, ব্যবসা শিক্ষা এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ সহ অন্যান্য অনুষদের ডিনার বক্তব্য রাখেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। দেশের কৃষিখাতে প্রযুক্তি নির্ভর সমাধান নিশ্চিতে পহেলা বৈশাখ উপলক্ষে সোনালিকা ট্রাক্টরের 2টি নতুন মডেলের উদ্বোধন করেছে এসিআই মোটরস। মানিকগঞ্জে মূল অনুষ্ঠান হলেও একযোগে দেশের 15টি জায়গায় হয় উদ্বোধনী আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। আর দেশজুড়ে হওয়া আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের গ্রাহক, কৃষক ও ডিলাররা। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়। ট্রাক্টরের পাশাপাশি হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারের মতো আধুনিক বিভিন্ন কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। একচেটিয়া বাজার দখলের মামলায় মার্কিন আদালতে বিচার শুরু হয়েছে যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে। মার্কিন স্থানীয় সময় সোমবার এই বিচার কাজ শুরু হয়। মেটার বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন এফটিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাজারে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর এগিয়ে যাওয়া আটকাতে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে জাকারবার্গের মালিকানায় থাকা মেটার বিরুদ্ধে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিক্রি করে দেওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে মেটাকে। গেল সপ্তাহে এফটিসি জানায়, বাজার ধরে রাখতে অসাধু কৌশল নিয়েছে মেটা। প্রতিযোগিতার দমাতেই তারা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনেছিল। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিকল্প কমে যায় এবং বাজারে সৎ প্রতিযোগিতা ব্যাহত হয়। তবে আদালতে একচেটিয়া আধিপত্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে মেটা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় আরও তীব্র হয়েছে মানবিক সংকট। নতুন করে প্রাণ গেছে আরও অন্তত 15 ফিলিস্তিনির। এদিকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইসরায়েলের দেয়া সম্পূর্ণ নিয়ন্ত্রীকরণের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে তা নাকচ করেছে হামাস। সবশেষ 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। কয়েক গুণ শক্তি বাড়িয়ে চালানো এবারের হামলা ছিল ভয়াবহ ও নৃশংস। জাতিসংঘ বলছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় আরও তীব্র হয়েছে গাজার মানবিক সংকট। গাজার বর্বর হামলায় ইসরায়েল দায়ী। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গাজাবাসী পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না।
আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী দুই দেশ মিশর ও কাতারের মাধ্যমে হামাসকে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে। তবে ইসরায়েলের এই প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এর আগে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাব দেয় হামাস। তবে নিরাপত্তার অজুহাতে তাতে সাড়া দেয়নি নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার মধ্যে থেমে নেই ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। সোমবার রাতভর হামলা চলে পশ্চিম তীরে, ধরা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। শর্ত না মানায় যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $230 কোটি ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পরিবর্তন সহ হোয়াইট হাউসের বেশ কিছু দাবি প্রত্যাখ্যানের পর এসেছে এমন ঘোষণা। শর্তগুলো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে গেল সপ্তাহে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পরিচালনা পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়া পরিবর্তন সহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু দাবি পাঠিয়েছিল হোয়াইট হাউস। সোমবার সেসব দাবি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে হোয়াইট হাউস। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বার হার্ভার্ড কমিউনিটিতে এক চিঠিতে বলেন, ট্রাম্প প্রশাসন যে শর্ত দিয়েছে তা মানা হলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোষ করা হবে। ওই শর্তগুলো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করবে বলেও ক্ষোভ জানান তিনি। এরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $230 কোটি ফেডারেল তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে। গাজা যুদ্ধ ও ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হার্ভার্ডই প্রথম বড় কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় যা ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করল। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে $40 কোটি ফেডারেল তহবিল প্রত্যাহার করেছিল হোয়াইট হাউস। পরে চাপের মুখে প্রশাসনের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। নারী বিশ্বকাপ বাছাই পর্বে জয়যাত্রা চলছেই বাংলাদেশের মেয়েদের। এবার লাহোরে স্কটল্যান্ডকে 34 রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল টাইগ্রেসরা। এই ম্যাচেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন অধিনায়ক জ্যোতি। টাইগ্রেসদের দেয়া রেকর্ড 277 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেটে 242 রান তোলে স্কটিশ মেয়েরা। এ জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পথে অনেকটাই এগিয়ে গেল জ্যোতির দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইসমা তানজিম ও ফারজানা হকের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 35, 14 রানে ফেরেন তানজিম। দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ফারজানা ও শারমিন আক্তার। দুজনেই তুলে নেন অর্ধশতক, গড়েন 103 রানের জুটি। 84 বলে 57 করেন ফারজানা হক, 79 বলে একই স্কোর করেন শারমিন আক্তার। বাকিটা সময় স্কটিশ বোলারদের একাই শাসন করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 11-4 জ্যোতি খেলেন 59 বলে হার না মানা 83 রানের ইনিংস, আর তাতে নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 276 রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ, যে টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর। জবাব দিতে নেমে শুরু থেকেই টাইগ্রেস বোলারদের তোপে চাপে পড়ে স্কটল্যান্ড। 1 রানে অ্যাটিকেন দ্রুমন্ডকে ফেরান মারুফা আক্তার, 5 রানে ব্রিজকে থামান নাহিদা। আরেক ওপেনার পিপ্পা স্প্রোউলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন নাহিদা। 18 রানে রান আউট হয়ে ফেরেন আলিস আলিস্টার। মেগান ম্যাককল 5 রানে ফেরার পর এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখা সারা ব্রাইটসকে কট অ্যান্ড বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। অষ্টম উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন স্ল্যাটার ও প্রিয়ানাজ চ্যাটার্জি। দুজনে মিলে গড়েন 115 রানের জুটি। তবে তাতে হয়নি কাজের কাজটা। চ্যাটার্জি 61 করে ফিরলেও 63 রানে অপরাজিতই থাকেন স্ল্যাটার, আর তাতে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 242 রান তোলে স্কটল্যান্ড। 34 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।